ওয়েলকাম ব্যাক মাহাল্যান্ড টেকনিক্যালের সকল দর্শক আরেকবার স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে লক্ষ্মী ভান্ডার ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করবে। ফুল প্রসেস এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। কত এজ লাগবে, তোমাদের কোথায় জমা দিতে হবে। লক্ষ্মী ভান্ডারের ফর্ম এখন কিন্তু সব সময় কিন্তু জমা নেয় এবং দুয়ারে সরকার বাদেও তোমরা কিন্তু লক্ষ্মী ভান্ডারের ফর্ম কিন্তু জমা দিতে পারবে। তো কোথায় জমা দেবে এই ভিডিওতে সব কিছু থাকবে। তো তোমাদেরকে আমি দেখাবো যে লক্ষ্মী ভান্ডার যে এটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার ওয়েবসাইট। এখান থেকে চাইলে তোমরা স্ট্যাটাস চেক করতে পারো। যাদের টাকা বর্তমানে ক্রেডিট হচ্ছে ব্যাংকে তারা কিন্তু এখানে স্ট্যাটাস চেক করতে পারো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো যে লক্ষ্মী ভান্ডারের যে ফর্ম, এটা হচ্ছে ফুল ফর্ম লক্ষ্মী ভান্ডারে। এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটাকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি একটা ডেমো ফর্ম ফিল আপ করে রেখেছি। এই যে ফর্মটার পিডিএফ আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে? তোমরা চাইলে সেখান থেকে এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়েও এই ফর্মটা কিন্তু পেয়ে যাবে। তো আমি একটা ডেমো ফর্ম ফিল আপ করে রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এই যে ডেমো ফর্মটা আজকে আমি তোমাদেরকে বোঝাবো তোমরা কোথায় কি তোমাদের লিখতে হবে এবং সম্পূর্ণ ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি প্রথমেই চলে আসি যে লক্ষ্মী ভান্ডার যে ফর্ম, এটা হচ্ছে আমার একটা ছবি লাগানোর জায়গা। এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু লাগাতে হবে। তারপরে দেখো, এইগুলো তোমাদের কিছু করার দরকার নেই, যেহেতু তোমাদের দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন তোমাদের নাম্বার তোমাদের কাছে নেই, তাই তোমাদের দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার লেখার দরকার নেই। তো ওপরের পোর্শনটা কিছু করার দরকার নেই তোমাদের। তারপরে নিচে চলে আসি, এখানে আধার যে নাম্বার, আধার কার্ডে যে নাম্বারটা আছে এইখানে তোমাদেরকে একটু দেখতে হবে যে আধার কার্ডের নাম্বারটা ঠিকভাবে তোমাদের কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে? তো তোমরা এখানে আধার কার্ডের নাম্বারটা আমি যেরকমভাবে লিখেছি তোমরা কিন্তু একটা ঘর পেজ দিয়ে তোমরা আধার কার্ডের নাম্বারটা লিখে দেবে। তারপর আধার কার্ডের নাম লেখা হলো, তারপর হচ্ছে আবেদনকারীর নাম। তা আবেদনকারীর নাম এখানে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপর এখানে মিডল নেম যদি থাকে আবেদনকারী তাহলে সেটা লিখবে। তারপর এখানে তোমরা লাস্ট নেমটা লিখে দেবে। তারপর এখানে মোবাইল নাম্বার, ঠিক আছে? তো তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে? তো একই মোবাইল নাম্বার দুজন দেবে না। ধরুন কোনো একটা ব্যক্তির পরিবারে দুটো লোক আছে, হ্যাঁ, সেখানে দেখা গেল একটাই মোবাইল কিন্তু দুজন দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু হবে না। তোমরা আলাদা আলাদা নাম্বার কিন্তু সেখানে দেবে, নাহলে কিন্তু তোমাদের যে মোবাইলে যে SMS যে বেনিফিশিয়ারি আইডি সেটা কিন্তু যাবে না, ঠিক আছে? তো তোমরা আলাদা আলাদা মোবাইল নাম্বার দেবে। তারপর যদি তোমাদের মেল আইডি থাকে এখানে তোমরা চাইলে লিখে দিতে পারো। তারপর তোমার জন্ম তারিখ, এখানে তোমার জন্ম তারিখটা লিখে দিতে হবে। তো তোমাদের জন্ম তারিখ 25 বছর অবশ্যই হতে হবে, তোমাদের ডেট অনুযায়ী কিন্তু 25 বছর হতে হবে। তো এখানে তোমরা তারপরে তোমার বয়সটা কত হলো সে আজকে তারিখ অনুযায়ী সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? তো আমি 25 বছর এখানে লিখে দিয়েছি। তারপরে নিচে আমি বয়সটা নিয়ে আরও তোমাদের সম্পূর্ণ একটু বোঝানোর চেষ্টা করব, ভিডিওর লাস্ট পর্যন্ত তোমরা দেখো। তারপরে এখানে চলে আসো, এখানে ফাদার্স নেম বা পিতার নাম, ঠিক আছে? এখানে পিতার নামটা লিখতে হবে। তারপর পিতার মিডল নেম এবং লাস্ট নেম এখানে লিখতে হবে। তারপরে এখানে মাতার নাম, মায়ের নাম, ঠিক আছে? এখানে তোমরা লিখে দিবে। তারপর মিডল নেম, লাস্ট নেম সেম, একই প্রসেস, ঠিক আছে? তারপরে এখানে চলে আসো, এখানে যদি স্বামীর নাম থাকে, কারো যদি বিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে স্বামীর নাম লিখতে হবে, মিডল নেম এবং লাস্ট নেম লিখে দিতে হবে। তারপর তোমাদের জাতিগত যদি কোনো সংশয়পত্র থেকে থাকে, যারা ST SC তারা কিন্তু 1200 টাকা করে পাবে যদি তাদের সার্টিফিকেট থাকে। এবং কিন্তু ম্যানুয়াল সার্টিফিকেট হলে হবে না, যে ডিজিটাল সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে সেই নাম্বারটা দিতে হবে। ম্যানুয়াল সার্টিফিকেটে তোমরা কিন্তু সেই সুবিধা পাবে না, লক্ষ্মী ভান্ডারের সুবিধা পাবে না। তোমাদেরকে ডিজিটাল যে সার্টিফিকেট নাম্বার সেটা কিন্তু তোমাদের দিতে হবে। তো এখানে তোমরা সেই ST বা ST কার্ডের নাম্বার এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। তারপর এখানে দেখো, এখানে রাজ্যের নাম অলরেডি এই ফর্মে দেওয়াই আছে, তোমাদের কিছু করতে হবে না। তারপর এখানে তোমার যে ডিস্ট্রিক্ট বা জেলার নাম সেটা এখানে লিখে দিতে হবে। তারপর এখানে থানা বা পুলিশ স্টেশন তোমাদের কোথায় সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর এখানে তোমার দেখো ব্লক নেম, এখানে ব্লক নেমটা লিখতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েত, তোমার কোন অঞ্চলের বাসিন্দা সেটা এখানে তোমার লিখতে হবে, গ্রাম পঞ্চায়েতের নেমটা। তারপর এখানে তোমার গ্রামের নাম লিখতে হবে। তারপর এখানে পোস্ট অফিস, তারপর এখানে পিনকোড, ঠিক আছে? তো সব এক এক করে আমি লিখে দিয়েছি। তো তোমরা যেরকম সেমভাবে আমি যেরকম লিখেছি সেরকমভাবেই তোমরা কিন্তু লিখবে। এই ফর্মের পিডিএফটাও আমি কিন্তু দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে দেখে লিখতে পারো, ঠিক আছে? তারপর এখানে দেখো ব্যাংকের ডিটেলস, এটা কিন্তু খুব সতর্কভাবে তোমাদেরকে দিতে হবে যেন কোনো রকম ভুল না হয়। কারণ ব্যাংকের অ্যাকাউন্ট যদি তোমার ভুল হয়ে থাকে, যদি হয়ে যায় কোনো রকম বা মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু তোমরা কিন্তু টাকা পাবে না। তাই তোমাদেরকে
একটা ব্যাংকের যে তোমার এটা ভালো করে লিখতে হবে যেন কোনো রকমভাবে ভুল না হয়। তো এখানে ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নামটা দিতে হবে। তারপর এখানে ব্যাংকের নামটা দেওয়ার পর এখানে সে ব্যাংকের শাখার নেম, ঠিক আছে, ব্যাংকটা কোন শাখার আন্ডারে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর এখানে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার, যেটা আমি বারবার বলছি তোমাদেরকে যে এটা সঠিকভাবে এবং আস্তে ধীরে সুস্থে তোমরা লিখবে যেন কোনো রকমভাবে ভুল না হয়। তারপরে এখানে ব্যাংকের আইএফসি কোড এখানে তোমাকে দিতে হবে। তারপর এখানে দেখো নিচের দিকে কি লেখা আছে, তোমাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এই ফর্মেই দেওয়া আছে। এখানে তোমরা যে যে ডকুমেন্টসগুলো তোমরা এখানে দেবে সেখানে এই পাশের ঘরে কিন্তু রাইট চিহ্ন দেবে। দেখো এখানে পাসপোর্ট সাইজ রঙিন ফটো, তাহলে তোমরা সেখানে একটা রাইট সাইড দেবে। তারপর এখানে আধার কার্ডের ফটোকপি, এখানে তোমরা রাইট চিহ্ন দেবে। তারপর এখানে যদি এসটি বা এসসি কার্ড তোমাদের যদি থেকে থাকে তাহলে তোমরা যদি দিয়ে থাকো তাহলে তোমাদেরকে এখানে রাইট চিহ্ন দিতে হবে। তারপর এখানে দেখো ব্যাংকের পাসবুক এখানে তোমাদেরকে দিতে হবে, বা অন্যান্য আদার্স যদি কোনো ডকুমেন্টস তোমরা দাও বা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড যদি তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে। তারপর এখানে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র, এখানে তোমাদেরকে পশ্চিমবঙ্গের অবশ্যই বাসিন্দা হতে হবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য। তারপর এখানে কি কি লেখা আছে তোমরা একটু পড়ে নিও, আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি। তারপরে এইখানে তোমাদেরকে একটা সই করতে হবে, আবেদনকারী স্বাক্ষর, এখানে দেখো লেখা আছে আবেদনকারী স্বাক্ষর, তোমাদের এখানে কিন্তু সই করতে হবে আর এখানে তোমার ডেটটা দেবে। তারপর এখানে তোমাদের অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট এখানে কি লিখতে হবে, এইখানে কিন্তু আবেদন তুমি যেখানে ফর্মটা জমা দেবে তারা কিন্তু এই অংশটা তোমাকে কেটে দিয়ে দেবে। তো এখানে দেখো লেখা আছে আবেদনকারীর নাম এবং আবেদনকারীর বাবার নাম বা হাজব্যান্ডের নাম যদি থাকে, বিয়ে যদি হয় তাহলে হাজব্যান্ডের নাম হবে, আর যদি বিয়ে না হয় তাহলে কিন্তু বাবার নাম এখানে থাকবে। তারপর এখানে ডেট থাকবে, তারপরে এখানে মোবাইল নাম্বার লিখে দেবে, তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা লিখে দেবে। এখানে তোমরা কিন্তু কোনো রকম সিগনেচার করবে না, এখানে যে ফর্মটা জমা নেবে, যে অফিসে যে আধিকারিক জমা নেবে সে কিন্তু এখানে তোমাকে স্ট্যাম্প মেরে কিন্তু সিগনেচার করে তোমাকে এই অংশটা কেটে দেবে তোমার রিসিভ হিসাবে। তারপর দেখো নিচের দিকে চলে আসছি আমি, এই আধার প্রমাণীকরণ, ঠিক আছে, বা আধার কার্ডের তোমার যে আধার কার্ডটা সেটা কিন্তু সত্যতা সেটা কিন্তু যাচাই করার জন্য তোমার এই আধার প্রমাণীকরণ এটা কিন্তু নেওয়া হবে। তো এখানে তোমার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবে, তারপর এখানে আধার কার্ডে তোমার সই করবে, এখানে আধার তোমার যে নামে সেটা কিন্তু সই করবে, তারপরে তোমার নিচে কিন্তু তোমার নামটা লিখে দেবে, যে আবেদনকারী তার নামটা কিন্তু লিখে দেবে, এখানে সিগনেচার আর এখানে তোমার নামটা তাহলে লিখে দিতে হচ্ছে। সেম এখানে বাংলাতেও সে একই প্রসেস, এখানে তোমরা চাইলে আধার কার্ডের নাম্বার এবং এখানে নাম এবং এখানে তোমার সিগনেচার লাগবে। তো এই ছিল ফর্মটা, টোটাল ফর্মটা আমি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে, এটা তোমাদের টোটাল ফর্মটা আমি তোমাদেরকে দেখালাম। এবার আমি যে বয়সের হিসাবটা যেটা আসছি সেটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই, ঠিক আছে। তো তোমরা কিভাবে দেখো, আমি একটা উদাহরণ নিয়েছি, আমার বয়স, ঠিক আছে, বা জন্ম তারিখ, আমার জন্ম তারিখ যদি দেখো আমার ডেট অফ বার্থ, আমি যে ক্যান্ডিডেট জমা দিচ্ছে তার যদি জন্ম তারিখ 21/9/1999 হয়, 21/9/1999 হয়, আজকের 21 তারিখ, তাহলে আজকে কিন্তু সেপ্টেম্বর মাসের 21 তারিখ, তাহলে 21/9/2024 এর টোটাল বয়সটা তোমরা যদি ক্যালকুলেট করো দেখো 25 বছর হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এ কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের আওতায় চলে আসছে বা লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এটা কিন্তু 21/9/1999, আমি জন্ম তারিখ ধরলাম 21/9/1999 আর আজকের ডেট অনুযায়ী 21/9/2024, আজকে সেপ্টেম্বর মাসে 21 তারিখ, ঠিক আছে। তো এই দুটো বয়স ক্যালকুলেট করলে তোমরা কিন্তু 25 বছর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা সেই ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারের আওতায় চলে আসছো। পার ডে হিসাবে এখন কিন্তু ফর্মটা জমা নেওয়া হচ্ছে এবং প্রতিদিন জমা নেওয়া হচ্ছে, তোমাদের ব্লক অফিসে তোমরা ভিজিট করতে পারো, বা এই ফর্মের কোনো নির্দিষ্ট সময় নেই যে এত দিনের মধ্যে জমা নেওয়া, আগে কিন্তু ছিল দুয়ারে সরকার ছাড়া হতো না, এখন কিন্তু প্রতিদিন তোমাদের ফর্ম জমা নেওয়া হচ্ছে অফিস আওয়ার্সে, ঠিক আছে। তারপর দেখো আর একটা উদাহরণ নিয়েছি আমি, এইখানে দেখো এর বয়স যদি 22/9/1999 হয়, অর্থাৎ 22/9/1999 সালে এ জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। তারপর এই 22/9/1999 সালে জন্মগ্রহণ করার পর ধরুন কালকে, আজকে যেরকম 21 তারিখ, আমি কালকের ডেট ধরলাম 22 তারিখ, কালকে তাহলে 22 তারিখ কালকের ডেট, বা 22শে সেপ্টেম্বর 22/9/2024, তাহলে সেই ক্ষেত্রে দেখো বয়সটা কিন্তু তার 25 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এও কিন্তু আবেদনের যোগ্য, এও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের আওতায় চলে আসছে। তো তোমার ডেট অফ বার্থ ক্যালকুলেট এইভাবে করবে, ঠিক আছে, পার দিন হিসাবে, মানে তোমাদের যা দিন একদিন যদি হয়ে যায়, তোমার দেখা গেল একদিন বাকি আছে 25 বছর হতে, একদিন পেরিয়ে গেল তোমরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করতে পারবে, ঠিক আছে।
এই তোমাদের বয়সের ক্যালকুলেটরটা সলভ করে দিলাম। তারপরে তোমরা যারা বয়স তোমরা কিভাবে এজ ক্যালকুলেট করবে বা বয়স তোমরা কিভাবে হিসাব করবে সেটা তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোমে আসার পর এজ ক্যালকুলেটর বলে যে অপশন আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো তোমাদের সমস্ত কিছু ডাউট এখান থেকে তোমরা চাইলে ঠিক করতে পারবে। এখানে দেখো আজকে 21শে সেপ্টেম্বর 2024, ঠিক আছে। এখানে আমি দিচ্ছি 1999 দিলাম, আর এখানে দিলাম দেখো 21শে সেপ্টেম্বর 2024, ঠিক আছে। আমি যদি ক্যালকুলেট করি, আমি যে প্রথম যে উদাহরণটা নিয়েছিলাম সেটা এটা দেখো, আমার বয়স হচ্ছে কত, 25 বছর। 25 বছর একদম পুরো 25 বছর আমার বয়স, ঠিক আছে। এখানে তোমরা চাইলে এইভাবে ক্যালকুলেট করতে পারো। আমি যদি কালকে আমি যে উদাহরণটা আরেকটা ধরেছিলাম, যদি এখানে 22 তারিখ দিই, ঠিক আছে, এখানে 22 তারিখ দিলাম, আর জন্ম তারিখটা আমি এখানে কিন্তু 22 তারিখ করে দিলাম। দেখো 22 তারিখ করে দিলাম, তাহলে এখানে কি হচ্ছে, আমার বয়সটা দেখো সেই 25 বছর আসছে, মানে পার ডে হিসাবে বয়স ধরা হচ্ছে এখন। তো তোমরা চাইলে ফর্মটি জমা দিতে পারো, ঠিক আছে। তোমরা যেখানে তোমাদের যে ব্লক অফিস আছে, নিয়ারেস্ট ব্লক অফিস, সেই ব্লক অফিসে যোগাযোগ করে তোমরা কিন্তু এই ফর্মটি জমা দিতে পারবে। তো এই ছিল ভিডিও বন্ধুরা।